নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সাহিত্যের রূপরীতির নতুন সিরিজে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হলো মন্ময় কবিতার অন্তর্গত কবিতা কাকে বলে, কবিতা কী ও তার বিষয়বস্তু। তাহলে শোনো আজকের বিষয়, কবিতা। কবিতা কাকে বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে কবিতা কাকে বলে না সে কথা বলা অনেক সহজ। আদি গ্রিক মহাকবি হোমার কবিতা লেখার জন্য মিউজের আশীর্বাদ প্রার্থনা করেছেন। প্লেটো বলেছেন এক স্বর্গীয় উন্মাদনা এলেই কবিতা রচনা করা সম্ভব। আবার আমাদের আদিকবি বাল্মীকি সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা ইত্যাদি উচ্চারণ করার পর মুহূর্তেই বিস্ময়ে বলে উঠেছেন কিমিদং বেরিতং ময়া, অর্থাৎ আমার মুখ থেকে এই যে অপূর্ব বস্তু প্রকাশিত হলো সেটি কি। তার মানে আজ পর্যন্ত কবিতা ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট সর্বগ্রাহ্য সংজ্ঞা দিতে না পারলেও মানুষ কবিতা সৃষ্টির সে প্রথম দিন থেকে আজ পর্যন্ত তার উত্তর সন্ধান করছে। কবিতার আত্মা কি, তার সৃষ্টি রহস্য কি, এইসব প্রশ্নের উত্তর নিয়ে সংস্কৃত আলঙ্কারিকেরা মধ্যে প্রচুর মতভেদ ছিল। পাশ্চাত্য সমালোচকদের মধ্যেও এ নিয়ে মতান্তরের অন্ত নেই। কিন্তু তা সত্ত্বেও কবিতা এবং অকবিতা সম্বন্ধে তাদের কোনো সংশয় ছিল না। এই দুই জিনিসের পার্থক্য তারা বুঝতে পারতেন। সংস্কৃত আলঙ্কারিকগণও কবিতা ও চিত্রকাব্যের তফাৎ করতে পারতেন এবং সুখের কথা সে বোধ আমাদের আছে এখনো। যেমন আমরা জানি আনন্দবাগচির কিশোরী কবিতাটিকে, ভিজেছে চোখের পাতা বৃষ্টি কিংবা কুয়াশার হিমে, এখনো পড়ে না মনে, শুধু ঝাপসা দেখি গেরস্তালি, কোনোদিন বনজ্যোৎস্না জ্বলেছিল বুকে, কোনোদিন উপাসী হাওয়ায় অন্য মনে বেজেছে নুপুর, সমস্ত দুপুর জুড়ে একা ছিল চিলেকোটা, আজ সেই চঞ্চল কিশোরী খুলেছে ডাকের সাজ, অন্ধকারের দিগন্ত ছুঁয়েছে। আধুনিককালের কবি আনন্দবাগচির তুলনায় ঊনবিংশ শতকের প্রথমার্ধের কবি ঈশ্বরগুপ্তের কবি খ্যাতি কিছু কম ছিল না। তবু তার তোপসে মাছ বিষয়ক এই কবিতাটিকে কবিতা বলে মেনে নিতে বোধহয় আমাদের অনেকেরই এখন রাজি হবেন না। এর অংশবিশেষ উদ্ধার করি। কষিত কনককান্তি কমনীয় কায়, গালভরা গোপদারি তপস্বীর ন্যায়, মানুষের দৃশ্য নাও বাস করো নীরে, মোহন মনির প্রভা ননির শরীরে, প্রাণে নাহি দেবী বিষয়, কাটা আশ বাঁচা, ইচ্ছে করে একবার গালে দেই কাঁচা, যথা ইচ্ছা তথা থাক মনোহর মিন, পেট ভরে খেতে যেন পাই একদিন। ঠিক একইভাবে আমরা বুঝতে পারি ইংরেজি ভাষায় লেখা একটি খাঁটি কবিতাকেও, যদি সেটি সত্যি কবিতা হয়ে ওঠে। পক্ষান্তরে কবিতা হিসাবে মোটামুটিভাবে চলে গেলেও অকবিতাকে সহজ আমাদের মন কবিতা হিসেবে স্বীকার করতে চায় না। কাকে বলে কবিতা তা জানার জন্য কবিতার বিখ্যাত সংজ্ঞাগুলির দিকে একবার চোখ বোলানো যাক। রবীন্দ্রনাথ সাহিত্যের যে সংজ্ঞা নির্ধারণ করেছেন তাকে প্রায় কবিতার সংজ্ঞা হিসাবে অভিহিত করা যায়। তিনি বলেছেন, বহিঃপ্রকৃতি এবং মানব চরিত্র মানুষের হৃদয়ের মধ্যে অনুক্ষণ যে আকার ধারণ করিতেছে, যে সঙ্গীত ধ্বনিত করিয়া তুলিতেছে, ভাষায় রচিত সেই চিত্র এবং সেই গানই সাহিত্য। বোঝা যায় একেবারে অস্পষ্ট ভাববাদী সংজ্ঞা রবীন্দ্রনাথ দেননি। একথা বলেছেন যে হৃদয়ে অনুভূতি দিয়ে যাকে গড়ে তুলি তার চিত্রধর্মী ও সঙ্গীতধর্মী প্রকাশই হচ্ছে সাহিত্য। তবে সেই সঙ্গে একথাও বলেছেন যে বাস্তব অভিজ্ঞতার জগৎ থেকেই তার মৌলিক উপাদান সংগৃহীত হয়। কবি সমালোচক মোহিতলাল মজুমদার কিন্তু একেবারে ভাববাদী ব্যাখ্যা দিয়েছেন এবং সেই সংজ্ঞা থেকে কবিতার প্রকৃত অনুধাবনের চেষ্টা খুব সফল নাও হতে পারে। তিনি বলেছেন, কাব্য লক্ষ্মীর সঙ্গে আত্মার রতিশোক সম্ভোগকালে রসমূর্ছিত মানবের ভাববিধুর গদগদ ভাবই হচ্ছে কবিতা। ইংরেজিতে যেসব বিখ্যাত সংজ্ঞার সঙ্গে আমরা পরিচিত তারা মোটামুটিভাবে তিনটি শ্রেণীতে বিভক্ত। কোনো কোনো সংজ্ঞায় জোর করে দেওয়া হয়েছে কবিতার অপরূপ বাণীভঙ্গির উপর, কোনো সংজ্ঞা জোর করে দিয়েছে আবেগ অনুভূতির উপর, এবং তৃতীয় ধরনের সংজ্ঞায় অনুভূতি প্রকাশভঙ্গি এমনকি কবিতার উৎস কর্তব্য সম্বন্ধে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথম ধরনের সংজ্ঞায় কথা স্মরণ করতে গেলে প্রথমেই মনে পড়বে কোলরিজের সে বিখ্যাত উক্তি, প্রোজ ইজ ওয়ার্ডস ইন দেয়ার বেস্ট অর্ডার, পোয়েট্রি ইজ দ্য বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার। সমালোচক ওয়াটস ডানটন এই বাণীটির উপর জোর দিলেও অনুভূতির উল্লেখ করেছেন। অ্যাবসলিউট পোয়েট্রি ইজ দ্য
concrete and artistic expression of the mind in emotional and rhythmic language. প্রকাশ সৌন্দর্য ছাড়াও কবিতার যে কিছু কাজ আছে, ম্যাথু আর্নল্ড তা বলেছেন। তবে তিনি এও বলেছেন, পোয়েট্রি ইজ সিম্পলি দ্য মোস্ট ডিলাইটফুল অ্যান্ড পারফেক্ট ফর্ম অফ আটারেন্স দ্যাট হিউম্যান ওয়ার্ডস ক্যান রিচ। কবি এডগার অ্যালান পোর অভিমত সেই রকম, ইট ইজ দ্য রিদমিক ক্রিয়েশন অফ বিউটি। অনুভূতির এবং কল্পনার উপর যারা জোর দিয়েছেন তাদের মধ্যে কবি শেলির কথা আগে মনে পড়বে। কবিতার সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে শেলি বলেছেন, ইন এ জেনারেল সেন্স ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমাজিনেশন। ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত সংজ্ঞাটিও এই প্রসঙ্গে স্মরণীয়। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। সমস্যা এই যে সংজ্ঞা ও ব্যাখ্যার সংখ্যা বৃদ্ধি করে আমরা কবিতার স্বরূপে উপনীত হতে পারি না, বরং কবি সমালোচকদের আপ্রাণ প্রয়াস সত্ত্বেও আমাদের সংশয় ও বিভ্রান্তি ক্রমে বেড়েই যায়। এটুকু আমরা বুঝতে পারি যে বাহ্য জগৎ এবং মানুষকে বাদ দিয়ে কবিতার জগৎ নয়। তবে কবিদের রচনায় কল্পনা একটি বড় ভূমিকা আছে। কল্পনা বলতে অবশ্যই আমরা অলিক কল্পনা বুঝি না, বুঝি সেই ক্রিয়েটিভ ইমাজিনেশন যাকে ইংরেজ সমালোচকগণ অত্যন্ত গুরুত্ব দান করেছেন। কবিতার সৃষ্টির পক্ষে এই ধরনের কল্পনা একেবারেই অনিবার্য, কারণ দ্য লাইট দ্যাট নেভার ওয়াজ অন এ সি অর ল্যান্ড, দ্য কনক্রিয়েশন অ্যান্ড দ্য পয়েট ড্রিম। প্রতিফলিত করার জন্য সৃজনী কল্পনার সাহায্য দরকার হবেই। সরগরল কাব্যে মহিতলাল মজুমদার একই বলেছেন, শব্দবন্ধে ছন্দস্পন্দে রূপ দেয় চঞ্চল তরলে, ছায়ারে দানিছে কায়া শূন্য হতে টানিয়া সবলে, সুসম্পন্ন করি তারে সুঢৌল সুন্দর অবয়বে। কবি কোলরিজ একই বলতে চেয়েছেন এজেমপ্লাস্টিক ইমাজিনেশন, এবং এটি এমনি এক কাব্য প্রতিভা যা tends to objectize itself and to know itself in the object. আসলে কবিতার প্রধান প্রকাশ সৌন্দর্য যে চিত্রগল্প এবং উপমা, তার অনেকটাই নির্ভর করে কল্পনার সুস্থতা আর বলিষ্ঠতার উপর। একথার তাৎপর্য আমরা বুঝতে পারি যখন মনে করি মধ্যযুগীয় বৈষ্ণব কবি গোবিন্দ দাসের বর্ষা ভিসার পদে, তহি অতি দূরতর বাদরদল বারিকি বারই নীল নিচল। অথবা কোলরিজ যখন লিখেছেন সাইলেন্ট আইসিকেলস কোয়াইটলি শাইনিং টু দ্য কোয়াইট মুন। কিংবা যখন রবীন্দ্রনাথের অনবদ্য সেই পংক্তিগুলি আমাদের মনে পড়ে, ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায়ে কবরী, এলায়ে ওগো নবঘন নীলবাসখানি বুকের উপরে কে লয়েছে টানি, তরিত শিখার চকিত আলোকে ওগো কে ফিরেছে খেলায়। সংস্কৃত আলঙ্কারিকগণ এই কবি কল্পনার ব্যাপারটিকে অবহেলা করেছেন এবং কল্পনা বা ইমাজিনেশনের কথা কখনো বলেননি। এরকম অভিযোগ করেছেন ডক্টর সুশীল কুমার দে তার সংস্কৃত পয়েটিক্স গ্রন্থে। ঠিক কল্পনা শব্দটির প্রয়োগ না থাকলেও কবি কৌশল, কবি ব্যাপার প্রভৃতি শব্দ সংস্কৃত আলঙ্কারিকগণ ব্যবহার করেছেন। তার চেয়েও বড় কথা, ধ্বনিবাদী আলঙ্কারিকগণ অভিনব গুপ্ত যে অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রজ্ঞা কথা বলেছেন, তাকে আমরা কল্পনারই নামান্তর বলতে পারি। সুতরাং কবিতার প্রথম এবং প্রধান লক্ষণ হিসাবে গ্রহণ করা যায় কবির গভীর অনুভূতি ও সৃজনশীল কল্পনা, যার একটি রুদ্ধ প্রকাশ ঘটলেই আমরা তাকে গ্রহণ করি কবিতা হিসাবে। এই প্রসঙ্গে কবিতার প্রকাশভঙ্গির সামর্থ্যেরও প্রশ্ন ওঠে। কেবল অনুভূতির ঐশ্বর্য থাকলেই তাকে আমরা মহৎ কবিতা হিসাবে গ্রহণ করতে পারি না। সাহিত্যের সামগ্রী প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন যে নীরব কবিত্ব এবং আত্মগত ভাবোচ্ছ্বাস সাহিত্যে এই দুটো বাজে কথা কোনো মহলে চলিত আছে। যে কাঠ জ্বলে নাই তাকে আগুন নাম দেওয়াও যেমন, যে মানুষ আকাশের দিকে তাকাইয়া আকাশের মতো নীরব হইয়া থাকে তাহাকেও কবি বলা সেরূপ। প্রকাশই কবিত্ব। মনের তলার মধ্যে কি আছে বা না আছে তা আলোচনা করিয়া বাহিরে লোকের কোনো ক্ষতিবৃদ্ধি নাই। এই রকম চরমপন্থী মত অবশ্য রবীন্দ্রনাথ সর্বত্র প্রকাশ করেননি। একজন রোমান্টিক কবির কাছে তা আমরা প্রত্যাশাও করতে পারি না। তবে একথা আমাদের বুঝতে পারি যে মনোভাব মনের মধ্যে থাকলে তা পাঠকের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। ভাব যখন রূপ পরিগ্রহ করে তখনই তা কবিতা হয়ে ওঠে। ক্রোচের মতে স্বজ্ঞাবাদী নন্দন তাত্ত্বিকও প্রকাশভঙ্গির মূল্য অস্বীকার করতে পারেননি। তবে তিনি বলেছেন, প্রকাশের জন্য কবিকে কোনো অতিরিক্ত চিন্তা করতে হয় না। মনে ভাব যখন আসে
তখন রূপ পরিগ্রহ করেই আসে। কবিতার আরেকটি বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদের অবহিত থাকা দরকার। সৃষ্টিমূলক সাহিত্যের অন্যতম প্রকরণ হিসাবে এবং সম্ভবত গভীরতম অনুভূতি সঞ্জাত বলে কবিতার প্রধান আবেদন আমাদের হৃদয়ে এবং সৌন্দর্যবোধের কাছে। বাস্তববাদী সাহিত্যিক আন্দোলনের পথিকৃৎ গুস্তাভ ফ্লবের কথা সাহিত্য সম্বন্ধে এরকমই মত প্রকাশ করেন যে তার জন্ম হৃদয়ে, মস্তিষ্ক তাকে উষ্ণতা দান করতে পারে মাত্র। সুতরাং কবিতা যে হৃদয় নির্ভর এ কথা আমাদের মনে রাখা দরকার, বিশেষ করে বিশিষ্ট কবি টি.এস. এলিয়টের কাব্য আন্দোলনের পর, কারণ তার প্রভাব রবীন্দ্রনাথের বাংলা কবিতাতেও প্রবলভাবে পড়েছে। সেই একই কারণে কবিতার আবেদন যে আমাদের সৌন্দর্যবোধের কাছে, এ কথাও আমাদের স্বীকার করে নিতে হবে। সৌন্দর্যকে আমরা এখানে প্রথাগতভাবে গ্রহণ করব না। আমরা জানি সৌন্দর্যবোধ সম্বন্ধে আমাদের ধারণা চিরকাল স্থির হয়ে নেই এবং ব্যক্তির মানসিকতা অনুসারেও সৌন্দর্য ধারণার পরিবর্তন হয়ে থাকে। সৌন্দর্য সম্বন্ধে এবং রবীন্দ্র যুগের কবিতার সৌন্দর্য চর্চা সম্বন্ধে আধুনিক পাঠকদের যদি কোনো অসন্তোষ থাকে, তবে তা এই কারণে যে সে সৌন্দর্য ছিল অনেকটাই বস্তুগত। সংস্কৃত আলঙ্কারিকগণ যেমন বলেছেন, কিছু বিষয় স্বভাবতই কাব্যিক বিষয় হবার যোগ্য, যেন সেই যোগ্যতাতেই কবিরা তাদের গ্রহণ করেছেন নির্বিচারে। সৌন্দর্য ধারণার এর একটি বিপরীত দিকও আছে, যাকে বলা যায় আত্মগত সৌন্দর্যবোধ, এবং যার উদাহরণ রবীন্দ্রনাথেই আছে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। আসলে সৌন্দর্য সম্পূর্ণ বস্তুগতও নয়, আত্মগতও নয়। একটু চিন্তা করলেই বোঝা যায় সৌন্দর্যের সিদ্ধি যাদের আছে তাদের ক্ষেত্রে এই দুয়েই দরকার। বস্তুগত সৌন্দর্য অনেক সময় নির্ভর করে তার সামঞ্জস্যের উপর। একথা জড়বস্তু সম্বন্ধেও যেমন সত্য, মানব চরিত্র সম্বন্ধেও তাই। আবার আত্মগতভাবে দেখতে গেলে মানুষ যাকে সত্য বলে অনুভব করে তার মধ্যেই সে সৌন্দর্য খুঁজে পায়, এবং সৌন্দর্যকে সে সত্য বলে মনে করে বলেই তার কাছে তা এত সুন্দর। কিটসের কথাটি এ প্রসঙ্গে একেবারেই প্রবাদ হয়ে গেছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। এর সঙ্গে মঙ্গল দৃষ্টি বা অধ্যাত্ম দৃষ্টি যোগ দিলে কেমন করে সৌন্দর্যের মাত্রা বেড়ে যায়। রবীন্দ্রনাথ সৌন্দর্যবোধ প্রবন্ধে যা বিশেষ করবার চেষ্টা করেছেন। আবার ব্যক্তিভেদে তার মানসিক গঠন অনুসারেও তার সৌন্দর্যবোধ পৃথক হতে পারে, সে কথা আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা বুঝি। সুতরাং সৌন্দর্য সৃষ্টি কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এ কথা স্বীকার করতে আমাদের সম্ভবত কোনো আপত্তি হবে না। নৈর্ব্যক্তিকভাবে সুন্দর ও সুন্দর বিচার করলে যে চণ্ডীমঙ্গল কাব্যের ভারদত্ত, মুরারি শিলকেও সুন্দর বলা যায় না, এবং তা সত্ত্বেও যে তারা আমাদের আকর্ষণ করে, এ প্রশ্ন রবীন্দ্রনাথকেও বিচলিত করেছিল। তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যে তারা সত্য বলেই সুন্দর, কাজেই সুন্দর ও সুন্দর সেরকম বিচার অর্থহীন। কোনো বস্তু, ঘটনা বা চরিত্র আমাদের আকর্ষণ করে বলেই তার সত্যতা আমাদের মনে প্রতিষ্ঠিত হয়ে থাকে। যাকে অভ্রান্তভাবে সত্য বলে জানি তাই আমাদের কাছে আকর্ষণীয়ভাবে সুন্দর, এবং যা আকর্ষণীয় তাকেই আমরা নান্দনিক রূপ দিতে চেষ্টা করি। অন্যের মনেও তা আকর্ষণীয় হয়ে উঠবে মনে করে। কবিতা বিষয়ক আরেকটি প্রশ্ন তার উদ্দেশ্যমূলকতা নিয়ে। আনন্দ দেওয়া এবং আনন্দ পাওয়া ছাড়া কবিতার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কিনা, এই প্রশ্ন তাত্ত্বিকদের মধ্যে স্পষ্ট একটা বিভাজন সৃষ্টি হয়েছে। একদল সাহিত্যতাত্ত্বিকদের বলা হয় উদ্দেশ্যবাদী, তারা আর্ট উইথ এ পারপাস এই নীতিতে বিশ্বাস করেন। অন্য দলকে বলা হয় কলা কৈবল্যবাদী, তারা আর্ট ফর আর্ট শেক এই নীতিতে বিশ্বাসী। প্রথম দল মনে করেন যে কবিতা একটি বিশেষ উদ্দেশ্য আছে, আর দ্বিতীয় দল মনে করেন কবিতাই কবিতার উদ্দেশ্য। কবিতার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে না। কবিতার যে প্রকৃতির কথা আমরা স্পষ্ট উল্লেখ করেছি, তা থেকে এটি স্পষ্ট যে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে প্রকৃত কবি কোনো কবিতাই রচনা করেন না। সৌন্দর্য বা মনের আনন্দ প্রকাশই তার একমাত্র উদ্দেশ্য। সেই কারণেই কিটস বলেছেন, উই হেট পোয়েট্রি দ্যাট হ্যাজ এ প্যালপাবল ডিজাইন আপন আস, পোয়েট্রি শুড বি গ্রেট অ্যান্ড আনঅবস্ট্রেপসিভ। অবশ্য সেই সঙ্গে ম্যাথু আর্নল্ডের কথা আমরা ভুলতে পারি না, কবিতা যার কাছে জীবনের সমালোচনা। বঙ্কিমচন্দ্র এমন কথা বলেছেন যে কাব্যনীতি এবং অন্যান্য শিক্ষা দিয়ে থাকে, যদিও তার শিক্ষাদানের পদ্ধতি কিছুটা ভিন্ন। কাব্যের উদ্দেশ্য নীতিজ্ঞান নহে। কবিতা জগতের শিক্ষাদাতা, কিন্তু নীতি ব্যাখ্যার দ্বারা তাহার শিক্ষা দেন না।
তাহারা সৌন্দর্যের চরম উৎকর্ষ সৃজনের দ্বারা জগতের চিত্তশুদ্ধি বিধান করেন। সংস্কৃত আলঙ্কারিকগণ কাব্যের চতুর্বিধ উদ্দেশ্যের কথা বলেছেন। তাদের মতে কাব্য পাঠ করলে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই সব কিছুই লাভ হয়ে থাকে। এই সমস্যার গভীরে না গিয়েও আমরা প্রকৃত সত্য অনুভব করতে পারি। কবিতা রচনার উদ্দেশ্য নিশ্চয়ই জীবন সমালোচনা বা নীতি শিক্ষা দেওয়া নয়, কিন্তু কবিতা তো জীবন ও জীবন জগৎ বহির্ভূত কোনো অলীক বস্তু নয়। কাজেই জীবনের অনুভূত সত্য, অভিজ্ঞতার নির্যাস সেখানে থাকবেই। তাই জীবনের সমালোচনা না হোক, জীবনের একটা ব্যাখ্যা আমরা সেখানে নিশ্চয়ই আশা করতে পারি। নীতি প্রচার করা হয়েছে অথবা হয়নি, কবিতার উৎকর্ষ ও অপকর্ষের ক্ষেত্রে এটা কোনো বিচার্য বিষয় নয়। কোনো কবির জীবনে সুনীতির প্রভাব থাকলে তার কবিতায় নীতির স্পর্শ আমরা পেতে পারি। কোনো কবির ক্ষেত্রে এর বিপরীত ব্যাপারও ঘটতে পারে। কবির নিজস্ব অনুভূতি প্রকাশের স্বাধীনতা আছে বলেই কবিতা এদিক থেকে সম্পূর্ণ স্বাধীন। আবার কবিতার জীবন বহির্ভূত এক খামখেয়ালি সৃষ্টি নয় বলেই তাতে জীবনের স্বাদ আমরা লাভ করি। সমাপ্ত। বন্ধুরা, নতুন অডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তাহলে শুনবে আমাকে পরের অডিওতে। ধন্যবাদ।